তারপরে যে নির্বাচনে আপনি বলেছেন যে নিরপেক্ষতা বা নির্বাচনে নিরপেক্ষ কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। আসলে আমাদের এখানে যারা হেভিওয়েট বলে, অর্থাৎ আমি বলবো তারা হচ্ছে তথাকথিত হেভিওয়েট। কারণ এই মানুষগুলোর সাথে, গণমানুষের সাথে, মেহনতি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড কথাটা যদি আমরা বলি, তাহলে এখানে তো আমরা দেখছি পক্ষপাতিত্ব এবং লেভেল ফিল্ডের একটা অসমতা তো আমরা লক্ষ্য করি। যেমন আমাদের সর্বত্রই একটা কথা বলতে শুনি যে অমুক প্রার্থী হেভিওয়েট, অমুক প্রার্থী তমুক প্রার্থী হেভিওয়েট, এবং এটা করতে গিয়ে আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা খুব ব্যতিব্যস্ত থাকেন কারণ উনি হেভিওয়েট প্রার্থী। এই যে বক্তব্যটাই হচ্ছে আপনার বৈষম্যমূলক। আমি মনে করি এই বক্তব্যটা বৈষম্যমূলক এই কারণে, এইগুলি বলে এই ধরনের জনগণের প্রতি বা ভোটারদের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক একটা বিষয়ে মানে ছুড়ে দেওয়া হয় যে তারা হেভিওয়েট, অতএব এদেরকে নিয়ে ভাবো। আসলে আমাদের এখানে যারা হেভিওয়েট বলে, অর্থাৎ আমি বলবো তারা হচ্ছে তথাকথিত হেভিওয়েট। কারণ এই মানুষগুলোর সাথে, গণমানুষের সাথে, মেহনতি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই এবং তারা হচ্ছে শিকড়বিহীন। এই হেভিওয়েট, তথাকথিত হেভিওয়েট প্রার্থীরা যারা আছেন তাদেরকে নিয়ে যখন আমাদের প্রশাসন থেকে শুরু করে এবং অন্যান্য আমাদের কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা খুব মানে তাদের নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তখন কিন্তু আর ওই লেভেল প্লেন ফিল্ড বলে যে বিষয়টা থাকে সেটা কিন্তু আর থাকে না। কারণ হচ্ছে যে আপনি মানে ভেবে দেখেন যে বাংলাদেশের যে কটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে যে কটা আছে এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটি অতি পুরাতন একটি পার্টি, 1948 সালে এর জন্ম। ফলে আমরা যে গণমানুষের কথা বলছি সেই গণমানুষের সংখ্যাটাই দেশে বেশি। যেহেতু গরিব মেহনতি মানুষের সংখ্যা বেশি, তাহলে মূল বিবেচনা হচ্ছে যে আমাদের পার্টির সাধারণ মানুষের কাছে কিন্তু সমর্থন এবং ব্যক্তিটাও বেশি। সেই বিবেচনায় আমাদের দেশে প্রচলিত তথাকথিত সেই বড় রাজনৈতিক দল, সেগুলো তাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা, মেহনতি মানুষের সম্পৃক্ততা কিন্তু খুবই কম। কিন্তু নির্বাচনী কিছু পদ্ধতিগত দিক আছে যে পদ্ধতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ এই নির্বাচনে অংশ নিতে পারে না এবং তারা তাদের মত প্রকাশ করতে পারে না। এখানে একটা বড় মাপের প্রতিবন্ধকতা আছে। এই প্রসঙ্গে যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, যেমন ধরেন বলা হচ্ছে যে একজন প্রার্থী তিনি প্রতি ভোটার প্রতি 10 টাকা করে খরচ করতে পারবেন। 10 টাকা করে যদি খরচ করতে হয়, আপনি একটু দেখে হিসেব বসে, আমার এখানে প্রায় 5,09,000-এর মতো ভোট, তো 5,09,000-এর ভোটারের মধ্যে যদি আমি 10 টাকা করে হিসেব করি, আপনি দেখুন তো কত টাকা লাগবে। প্রায় আপনার মানে 50 লক্ষ টাকার বা 54 লক্ষ টাকার মতো কিন্তু আমার এখানে মানে খরচ করতে হবে। তাহলে এই 54 লক্ষ টাকা খরচ করে নির্বাচন করা মানে কার পক্ষে সম্ভব? মেহনতি মানুষের পক্ষে সম্ভব? খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব? তারাও তো চায় তাদের প্রতিনিধি যাতে সংসদে যায় এবং তার হয়ে কথা বলে। ফলে এখানে লেভেল প্লেন প্রথমেই নির্বাচনী যে পদ্ধতিগত ভাবেই তো আমি বলবো যে এখানে কোনো লেভেল প্লেনের কোনো পরিকল্পনাই নেই। আপনি দেখেন মনোনয়নপত্র কিনতে হলে 50,000 টাকা জামানত দিতে হবে, 17,500 টাকা আমাকে সিডি কিনতে দিতে হবে, মানে জন্য আমাকে টাকা দিতে হয়েছে। এই টাকাগুলো দিয়ে মানে আমাকে এগুলি কিনতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে যে যারা বিত্তবান আছেন, যারা শিল্পপতি আছেন, পয়সাওয়ালা লোক আছেন, তারাই যেন নির্বাচনে অংশ নেয়, সাধারণ মানুষ যাতে অংশ নিতেই না পারে। তার ফলে নির্বাচনী পদ্ধতির মধ্যে তো লেভেল ফিল্ডের কোনো ব্যবস্থা নেই। ফলে আমার কাছে না এই লেভেল ফিল্ড বিষয়টাই অনেকটা মানে সাধারণ মানুষের সাথে এক ধরনের একটা প্রতারণা বলে মনে হয় এই বাক্যটাই। তারপরে যে নির্বাচনে আপনি বলেছেন যে নিরপেক্ষতা বা নির্বাচনে নিরপেক্ষ কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। কারণ এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারিম সরকারের যিনি প্রধান, তিনি তার এক আলোচনায় বলেছেন যে আমাদের দেশে নতুন প্রজন্মের ইয়াংরা এখন আসতে যাচ্ছেন, এমপি হতে যাচ্ছেন, মন্ত্রী হতে যাচ্ছেন। এই কথাগুলো উনি কেন বলছেন? উনি কি জানেন কে এমপি হতে যাচ্ছেন বা কে মন্ত্রী হতে যাচ্ছেন?
নির্বাচন হওয়ার আগে যদি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যায়, তাহলে এই ব্যাপারগুলো কি নানা রকমের প্রশ্ন সৃষ্টি করে না?